বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর আজকের পর্বে আমরা জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ক্ষতিপূরণের জন্য অর্থ ছাড় এই রিলেটেড একটা পলিসি ব্রিফ দেখব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয়, জলবায়ু পরিবর্তন সেল, তারিখটা এই পাশে, জলবায়ু ইস্যু নম্বর 2, আর নীতিপত্রের নামটা, টাইটেলটা আমরা এখানে দিচ্ছি, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের শিকার ও জলবায়ু তহবিল থেকে অর্থ ছাড়। ভূমিকাতে যদি আমরা মেনশন করি, দীর্ঘমেয়াদী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম ছিল 2023 সালে। তবে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে অর্থনৈতিক ক্ষতির হিসেবে বাংলাদেশের অবস্থান পঞ্চম, ঝুঁকিতে হচ্ছে সপ্তম, অর্থনৈতিক ক্ষতির দিক দিয়ে বিশ্বে পঞ্চম। সমস্যাগুলো যদি আমরা ফাইন্ড আউট করি একটা একটা, জলবায়ু পরিবর্তনে নগণ্য অবদান রাখলেও বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি। বৈশ্বিক মোট কার্বন নিঃসরণের বাংলাদেশের দায় হচ্ছে 0.48% কম। শিল্পোন্নত দেশগুলোর মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণের কারণে জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষ সারিতে থাকলেও ক্ষতিপূরণ আদায়ে এখনো বেশ পিছিয়ে আছে। যেসব দেশের কারণে বাংলাদেশকে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে, সেই দেশগুলো ক্ষতিপূরণে প্রতিশ্রুত অর্থ বরাদ্দ দিচ্ছে না। উপরন্তু বীমা ও বনভিত্তিক কার্যক্রমের মাধ্যমে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ঋণের বোঝায় ফেলার উদ্যোগ নেওয়া হচ্ছে। 2020 সালের মধ্যে গ্রিন ক্লাইমেট ফান্ডে $100 বিলিয়ন আদায়ের প্রতিশ্রুতি ছিল, কিন্তু 2025 সালের জুলাই নাগাদ গেলেও জমা $21 বিলিয়ন আদায় হয়েছে। বাংলাদেশের প্রকল্পগুলোতে জিসিএফ থেকে অর্থ ছাড়ে বিলম্ব হয়। একটি প্রকল্প অনুমোদনে দীর্ঘ 3 বছর পর প্রথম কিস্তির টাকা বা অর্থ ছাড়া হয়েছে। অর্থ ছাড়ে বিলম্ব হয়, প্রকল্প বাস্তবায়নেও বিলম্ব হয়েছে। ফলে প্রকল্পভুক্ত এলাকায় জলবায়ু ঝুঁকি বেড়েছে। অভিজ্ঞতার অভাব, জলবায়ু অভিযোজন ও প্রশমন প্রকল্পে সাফল্য অর্জনে অন্যান্য দেশের অভিজ্ঞতা ও সাফল্য থেকে শিক্ষা গ্রহণ না করা, এটা আমাদের জন্য একটা সমস্যা। আর এই সমস্যাগুলোর প্রভাব যদি আমরা একটু বিশ্লেষণ করি, গত 50 বছরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঘটেছে 281টি। গত 50 বছরে 281টি জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ ঘটেছে। এটা হচ্ছে ডয়েসভেলের একটা প্রতিবেদন। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, যদি আইপিসিসি এর ষষ্ঠ প্রতিবেদন যেটা, এইটা অনুযায়ী বাংলাদেশের যদি 1 মিটার উচ্চতা বাড়ে সমুদ্রপৃষ্ঠের, 2100 সালের মধ্যে বাংলাদেশের 1/3 এলাকা ডুবে যেতে পারে। ঋতুগত প্রভাব, যেমন আগে তো 6 ঋতু দেখা যেত, বাট বর্তমানে 6 ঋতু দেখা যায় না। বছরে প্রায় 10 মাস তীব্র গরম থাকে এবং 2 মাস তাপমাত্রা একটু কম থাকে। জলবায়ু পরিবর্তনের কারণে অর্থনৈতিক প্রভাব যদি দেখি, বাংলাদেশের ভোগ কমবে প্রায় 3.5%, আইপিসিসি এর আগের রিপোর্টটা অনুযায়ী। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতি বছর 70 থেকে 80 হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি হবে বন্যায়। গর্ভপাত, ইউনিসেফের এক গবেষণায় দেখা গেছে গর্ভপাতের হার উপকূলীয় অঞ্চলে 11%। নদী ভাঙন, প্রতি বছর 20 থেকে 25 বর্গ কিলোমিটার এলাকা নদী ভাঙনের মুখে পড়ে থাকে। বুয়েটের অধ্যাপক সাইফুল ইসলামের মতে, দক্ষিণাঞ্চলের ঝুঁকি বাড়ছে, 5টি ঝুঁকি অপেক্ষা করছে, যেমন লবণাক্ত বেড়ে ফসল উৎপাদন কমবে, সুপেয় পানির অভাব দেখা দিবে, বিশাল ভূখণ্ড পানির নিচে তলিয়ে যাবে, সুন্দরবনের 42% বিলুপ্ত হবে, তলিয়ে যাবে সেন্ট মার্টিন দ্বীপ, ঝড় ও জলোচ্ছ্বাস বাড়বে, ঝড়ো বাতাসের গতিবেগ বাড়বে, উদ্বাস্তুর সংখ্যা বেড়ে যাবে, বার্ষিক জিডিপি প্রায় 2% কমে যাওয়ার সংখ্যা রয়েছে, আর ডুবে যাওয়ার আশঙ্কা, এটা অনেকবার আসছে ইনফরমেশনটা, 17% ভূমি তলিয়ে যেতে পারে এবং 3 কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তুতে পরিণত হতে পারে। সমস্যার স্বরূপ যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে এটি প্রতীয়মান হয় যে বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অভিযোজন কর্মসূচি গ্রহণ না করলে বাংলাদেশ নামক রাষ্ট্রটি ইতিমধ্যে বিলীন হয়ে যেত। অভিযোজন প্রক্রিয়া একটি ব্যয়সাপেক্ষ ব্যবস্থাপনা, আর এই জন্য উন্নত বিশ্ব বা জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজীকরণের কোনো বিকল্প নেই। সমাধানগুলো যদি আমরা দেখি বা রিকমেন্ডেশনগুলো, বাংলাদেশ যে জলবায়ু পরিবর্তনের ক্ষতির সম্মুখীন তা বিশ্ব দরবারে তুলে ধরতে হবে। শিল্পোন্নত দেশগুলোকে প্রতিশ্রুতি পালনে বাধ্য করতে হবে, যেমন COP29 সম্মেলনে জলবায়ু তহবিলে প্রতি বছর $300 বিলিয়ন দিতে রাজি হয়েছে ধনী দেশগুলো।
উন্নয়নশীল দেশগুলোকে নিম্ন কার্বন অর্থনীতিতে রূপান্তর করতে হবে, পাশাপাশি জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় 2035 সাল পর্যন্ত এই অর্থ দেওয়া হবে এবং এটা আদায় করে নিতে হবে আমাদের। শতকরা নিঃসরণ অর্থাৎ বার্ষিক মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণের দিকে শতকরার পরিমাণ আমরা যদি দেখি, চীন, যুক্তরাষ্ট্র এবং ভারত এই তিনটা দেশ একসাথে 45% কার্বন নিঃসরণ করছে বা মোট গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করছে। সর্বাধিক হচ্ছে চীন। সরকারি ব্যয় কমাতে চাপ প্রয়োগ করতে হবে। বিভিন্ন দেশ সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে, ফলে সেই সব দেশ সামরিক ক্ষেত্রে বাজেট হ্রাস করে যদি বাংলাদেশের মতো জলবায়ু পরিবর্তনে ক্ষতির সম্মুখীন দেশগুলোকে জলবায়ু প্রভাব মোকাবেলার জন্য অনুদান দেয়, তাহলে তারা জলবায়ু মোকাবেলার ভূমিকা রাখতে পারবে। বন্ধু দেশগুলোকে কাজে লাগানো যেতে পারে, যেমন নেপাল, চীন, জাপান, ভুটান প্রভৃতি দেশগুলো। যেমন যুক্তরাষ্ট্র পুনরায় প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে, তাই অন্যান্য প্রভাবশালী দেশের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। বাংলাদেশের সক্ষমতা ও সদিচ্ছার দিক তুলে ধরতে হবে। জিসিএফ থেকে যথাযথ ক্ষতিপূরণ আদায় করার পর সেই অর্থ বাংলাদেশ পরিবেশ উন্নয়ন এবং জলবায়ু মোকাবেলা যথার্থভাবে ব্যবহার করতে যে সক্ষম তা শিল্পোন্নত দেশসমূহ এবং বিশ্ব দরবারে প্রমাণ করা যেতে পারে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রস্তাব বাস্তবায়নে তাগাদ প্রদান করতে হবে। ওনার কিছু প্রস্তাব হলো, বৈশ্বিক উষ্ণায়নের মাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে হবে। মধ্য শতাব্দীর মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমনের নিট শূন্য নিশ্চিত করতে হবে। 2010 সালের তুলনায় 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস কমপক্ষে 45% হ্রাস করতে হবে। অতএব বলা যায়, ধনী দেশগুলো COP29 সম্মেলনে প্রতিশ্রুত বার্ষিক $300 বিলিয়ন তহবিল সরবরাহ করলে স্বল্পোন্নত দেশগুলো অভিযোজন প্রক্রিয়াকে সহজ করতে পারবে। বিসিএস লিখিত প্রস্তুতির আন্তর্জাতিক বিষয়াবলীর অন্যান্য প্রবলেম সলভিং ভিডিওগুলো আন্তর্জাতিক বিষয়াবলী প্লেলিস্টে পেয়ে যাবেন। ধন্যবাদ।